ভাইয়া ডাকলি যে, তাই আজ না হয় তোর বড় ভাই তার মায়ের ওষুধের কেনার টাকা দিল। এই নে আমার কার্ড, কখনো কোনো প্রয়োজন হলে দেখা করিস। কি হলো, তুই কাঁদছিস কেন? জানিস না ভাইয়ের সামনে বোন কাঁদলে কষ্ট পায়। ভাইয়া, তুমি সত্যি আমার ভাইয়া? ভাইয়া, আমায় একটু বুকে নেবে? বলে জড়িয়ে ধরল, নিজের অজান্তে চোখের কোণে পানি এসে পড়ল। এদিকে গোলাপ আর বেলি ফুলগুলো নিয়ে কথাকে দিলাম। ফুল আমাকে দিলে কেন? তোমায় ভালোবাসি আর ফুলের মতো সুন্দর তুমি, তাই দিলাম তোমাকে। আচ্ছা, আমরা যেন কোথায় যাচ্ছি জানো? ডিভোর্স নিতে। আর তোর মতো খারাপ ছেলের হাতে ফুল শোভা পায় না। বলেই ফুলগুলো ডাস্টবিনে ফেলে দিল। মনে মনে ভাবছি, আমি না হয় দোষ করেছি, ফুলগুলো তো আর দোষ করেনি। তাহলে কি কথার মনে এক বিন্দু ভালোবাসা নেই আমার জন্য? এদিকে কোর্টে এসে সবকিছু বলার পর কোর্ট 6 মাস সময় দিল, তারপর ডিভোর্স হবে। মনে মনে ভাবছি, তাও কয়েকটা মাস ভালোবাসার মানুষের অবহেলা পাবো। দিনগুলো ভালোই কাটছিল। দেখতে দেখতে কথা রাত 7 মাসে পূর্ণ হলো। এদিকে বাড়িতে খুশির আমেজ চলছে। আল্ট্রাসোনোগ্রাফি কোর্সে আমার নাকি মেয়ে হবে। মা বাবার দিকে তাকানো যায় না, তারা অনেক খুশি। রিও তো সারাদিন ভাবির কাছেই পড়ে থাকে। কিন্তু দিন দিন আমার প্রতি ঘৃণাটা কথার বেড়েই চলেছে। অফিস থেকে ফেরার পর শার্টটা খুলে রুমে যেতে দেখি কথা নামাজ পড়ছে। নামাজ শেষ করে মোনাজাতে দুখানা হাত তুলে বলতে লাগলো, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, তুমি তো জানো আমি সজীবের সন্তানকে গর্ভে ধারণ করে আমার স্বামীর খুনির ঘরে ঘর করছি। আল্লাহ, তুমি তো জানো আমি কতটা পবিত্র, পরিস্থিতির চাপে পড়ে খুনিকে বিয়ে করি। আল্লাহ, তোমার কাছে একটাই মনোবাসনা, আমি যেন আমার স্বামীর হত্যার বিচার নিজ হাতে করতে পারি। যেইভাবে আমার স্বামীকে আমার বুক থেকে সরিয়েছে, সেইভাবেই যেন তাকে দুশ্চরিত্রটাকে খুন করতে পারি। আল্লাহ, কবুল করো, রাজের মৃত্যু যেন আমার হাতে হয়। আমার স্বামী হত্যার প্রতিশোধ যেন আমি নিতে পারি। এ বলে যায় নামাজে বসে কাঁদতে লাগলো। নিজের ভালোবাসার মানুষের কাছে এমন কথা শুনে মনে হচ্ছে কলিজাটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে নিজেকে শেষ করে দেই। হ্যাঁ, আমি অপরাধী মানছি। তাই বলে সজীবের খুনির প্রতিশোধ আমারই স্ত্রী, নিজের কলিজার টুকরা, সে আমাকে হত্যা করে নিবে। মনে হচ্ছে নিজেকে শেষ করে দিয়ে এ থেকে মুক্তি পাই। যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, যাকে পাওয়ার জন্য অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করতেও একটু ভাবিনি, আজ সেই কিনা আমার মৃত্যু তার হাতে যেন সে প্রার্থনা করছে। এসব ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে গেলাম। পরের দিন আমি কথা এবং রিও বসে আছি। হঠাৎ মা এসে বলল, রাজ, দেখ তো আমাদের নাতনির জন্য জামাগুলো কেমন হলো। কথা রিও অবাক হয়ে তাকিয়ে আছে। রিও তো বলেই ফেললো, মা, এখনো তো ভাইয়ার মেয়ে পৃথিবীতে আসেনি, তার আগেই তোমরা কাপড় চোপড় কেনা ধরেছ। যা, কি বলিস, আমাদের 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতনি আসতেছে, তার জন্য এসব কিছুই না। তোর বাবা নাকি রাজের মেয়েকে পটানোর জন্য জিমে যাচ্ছে, চুলে কলবও করতেছে। মা, তোমরাও না পারো বটে। কথা মিটিমিটি হাসছে। আমাদের বিয়ের 5 মাস পর আজ কথাকে হাসতে দেখলাম। অনেক ভালো লাগলো কথার ঠোঁটের কোণার সেই হাসি। এদিকে দুপুরে গোসল করে ফ্রেশ হয়ে শার্টটা পরে বের হতেই দেখি কথা আর রিও কি নিয়ে কথা বলছে। কাছে যেতেই দেখি সেই রুমটাতে, যেটার চাবি আমি ছাড়া আর কারো কাছে নেই। কিন্তু রুম খোলা, কে খুললো? ভেতর থেকে রিও আর কথার কণ্ঠ ভেসে আসছে। দৌড়ে রুমের দরজাতে যেতেই যা শুনলাম তা শুনে নিজেকে ঠিক রাখতে পারলাম না। রিও, রাজের সাথে যে মেয়েটা, ওইটা কি রাজের জিএফ ছিল? মেয়েটা অনেক কিউট। ভাবি, তুমি পাগল হয়েছো? কি বলছো এসব? তুমি জানো ওইটা কে? জানো, ওইটা রাজের ভালোবাসা। ঠাস ঠাস, চুপ কর, আর একটা বাজে কথাও নয়। তোদের কে বলেছে এই রুম খুলতে? কেন, খুললে কুকর্ম বের হয়ে যেত? আরও 2টা থাপ্পড় দিলাম। গালটা লাল টুকটুকে হয়ে গেছে কথার। আজ প্রথম কথার গায়ে হাত তুললাম, তবুও একটু খারাপ লাগছে না। মন খারাপ লাগছে কথার মুখে সেসব কথা শুনে। তাই বের হয়ে এসে ছাদে চলে যাই। ভাবি, কান্না করো না। ভাইয়ের কলিজাতে আঘাত করেছো, তাই তোমার উপর হাত তুলেছে। মানে? ভাবি, ভাইয়ার সাথে যে মেয়েটির ছবিতে, সেটা আর কেউ নয়, আমার বড় আপু কণা। কণা আপু আত্মহত্যা করার পর আপুর রুমে ভাইয়া কাউকে আসতে দেয়নি। আজ তুমিই প্রথম এলে।
কথা চোখ মুছে রুমের দিকে তাকাতেই মনে হচ্ছে ঘরটাতে এখনো কেউ থাকে। রুমটা কি সুন্দর পরিপাটি, রুমের থেকে কি সুন্দর সুবাস ভেসে আসছে। মনে হচ্ছে কেউ সূর্যমুখী তেল খোলা কেশে দিয়ে দক্ষিণা বাতায়নে চুল মেলে ধরেছে। এসব ভাবতে ভাবতে ছবিটার দিকে আবারও কথার চোখ যায়। মনে হচ্ছে ছবিটা কথার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ কথার মনে পড়ল কণা আত্মহত্যা তো করেছে, তবে এত সুন্দর মেয়ে কেন আত্মহত্যা করেছে, কারণ কি? এসব ভাবতে ভাবতে রিওকে বলল, রিও, তোমাকে একটা কথা বলি। ভাবি কি বলবে? কণা কেন আত্মহত্যা করলো? ভাবি শুনবে তাহলে? বলো। শোনো তাহলে, আমরা দুই বোন এক ভাই। কণা আপু আমাদের সবাইকে আদর করত। কণা আপুকেও আমরা সবাই ভালোবাসতাম। কণা আপুর ছোটবেলায় মা বাবা মারা যায়। কণা আপু আমার আপন খালাতো বোন। আপুর যখন 2 বছর তখন খালা খালু দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকেই আমাদের সাথে, তাই কেউ জিজ্ঞেস করলে আমরা বলতাম আমরা দুই বোন এক ভাই। আপুকে সবচেয়ে বেশি ভালোবাসতো রাজ ভাইয়া। আপু ঘরের সবার ভালো মন্দ দেখার দায়িত্ব পালন করতেন। আপুকে রাজ ভাইয়া কলিজার টুকরা, আবার কখনো রাজকুমারী বলে ডাকতেন। তাদের দুজনের ভাই বোনের ভালোবাসা দেখে অনেক হিংসে হলেও ভালোই লাগতো, কারণ কণা আপু আমাকেও অনেক ভালোবাসতো। জানো ভাবি, ভাইয়াকে কোনো দিন দেখিনি নিজের হাতে ভাত খেতে, এবং আমিও খাইনি। সবসময় আপু তুলে খাইয়ে দিত। আমাদের সংসারটা সুখে ভরপুর ছিল। কিন্তু একদিন আমাদের ঘরের দুঃখের ছায়া নেমে আসে। সাজানো স্বপ্নগুলো সব এলোমেলো হয়ে যায়। সেদিন রাত পর্যন্ত টেলিভিশন দেখে ঘুমাই। সকালে ঘুম ভাঙে ভাইয়ার করুণ আর্তনাদ শুনে। কলিজার টুকরা বোন আমার, তুই আমাকে ছেড়ে অভিমান করে কেন চলে গেলি? বল এখন আমাকে কে খাইয়ে দিবে? কে বলবে ভাইয়া তোর প্লেট থেকে একটু মাংস দে? কে বলবে ভাইয়া আজ যদি আইসক্রিম নিয়ে না আসিস তাহলে ঘরে ঢুকতে দিব না? ভাইয়া তুই একটা বিয়ে করবি, তোর মেয়েটা তোর মতো হবে সারাদিন, তার সাথে গল্প করব। বল না ওই রাজকুমারী মহারানী বোন আমার, কথা বল। ভাইয়ার করুণ আর্তনাদ শুনে আপু রুমে আসতেই দেখি ভাইয়া কণা আপুর পা জাপটে ধরে আছে। আপুটা ফ্যানের সাথে ঝুলছে। দেখা মাত্রই ফ্লোরে বসে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। পরে সেন্স ফিল্ডে জানতে পারি আপুকে পুকুর পাড়ের কদম ফুল গাছের নিচে কবর দিয়েছে। আর আপু নাকি 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। হয়তো আপু কাউকে ভালোবাসতো, তার ভালোবাসার ফসল তার গর্ভে ছিল। এখনো ভাইয়া নিশি রাতে আপুর কবরের পাশে বসে কান্না করে আর বলে, আপু বল না যে ভাইয়া ভাত খাবি না, আমার জন্য চকলেট নিয়ে আসবি না? সেই দিনের পর থেকে আপুর রুমে ভাইয়া ছাড়া আর মা বাবা কেউ ঢুকতে পারে না। কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলল রিও। রাতে শুয়ে শুয়ে ভাবছি কথাকে ওভাবে চর মারা উচিত হয়নি, নিজের কাছে খারাপ লাগছে, চোখ দিয়ে পানি আসতেছে। এসব ভাবতে ভাবতে সোফাতে ঘুমিয়ে যাই। পরের দিন কথা শাওয়ার নিয়ে ভেজা চুল আঁচড়াচ্ছে। হঠাৎ ফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই, হ্যালো আপু, আমাকে বাঁচাও। তোবার মুখে ফোন রিসিভ করার পরই এমন কথা শুনে কথার বুকটা কেমন করে উঠল। কি হয়েছে? শরীর খারাপ করেনি তো? আপু, রাজভাই আমাকে জোর করে হোটেলে নিয়ে এরপর আজ ডাক্তার বললো আমি অন্তঃসত্ত্বা। আপু আমাকে বাঁচাও, আমার সুইসাইড করা ছাড়া উপায় নেই। তোবার মুখে অন্তঃসত্ত্বা কথাটা শুনতেই বুকের মাঝে এক অজানা চিনচিনে ব্যথা অনুভব করছে। কথার হঠাৎ রিওয়ের কথা মনে পড়ে। কণার সে অন্তঃসত্ত্বা হয়ে সুইসাইড করার কথা। মুহূর্তের মাঝে কথার পৃথিবীটা অন্ধকারে ঢাকা পড়ে যেতে থাকে। হঠাৎ রাজ চোখের সামনে তোবার মুখটা ভেসে উঠছে। শেষ পর্যন্ত রাজ তোবার সাথে এমনটা করলো? না, অনেক হয়েছে, আর না। তোবা বোন আমার, কাঁদিস না প্লিজ। তোর কান্না যে আমার কাছে মৃত্যুর চেয়ে বেদনাদায়ক। আপু আমি কি করব? গর্ভের সন্তানের কি পরিচয় দিব? সমাজ কি বলবে? আপু বাবা মাকে কি বলবো? আপু আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই। তোবা কাঁদিস না, তোকে নিয়ে হাসপাতাল থেকে অ্যাবর্শন করে নিয়ে আসবো। প্লিজ তুই কোনো চিন্তা করিস না। বাহ আপু বাহ, তুমি কিভাবে বললে অপারেশন করতে? আমার ভেতরে থাকা ছোট্ট জীবনটাকে মেরে ফেলতে? তোমার বলের পাপ কেন আমি মোচন করব? আচ্ছা আপু, তোমার গর্ভের সন্তানকে অপারেশন করতে পারবে?
দুজন একসাথে করলে কেমন হয়? তোবার কাছে নিজের সন্তানের অ্যাবর্শন করার কথাটা শুনতেই কলিজার মাঝে কেউ যেন ছুরি চালিয়ে দিচ্ছে। কলিজা ফেটে কান্না আসছে। কি বলে তোবাকে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না কথা। আপু তুমি কাঁদছো কেন? আমি জানি তুমি তোমার সন্তানের অ্যাবর্শন করতে পারবে না, তাহলে আমি কেমনে পারবো? তাই ভেবে নিয়েছি সুইসাইড করব। প্লিজ বোন আমার, পাগলামি করিস না, সব ঠিক হয়ে যাবে। আপু কেমনে সব ঠিক হবে? আমার সন্তান যখন হবে কি পরিচয় দেবো তার? আচ্ছা আপু, তোর কাছে আমার সন্তানের পিতৃ পরিচয় চাই, দিতে পারবি? দিতে পারবে নিজের স্বামীর ভাগ আমাকে দিতে? তুই আমার কলিজার একটা অংশ, তোকে বাঁচাতে স্বামী কেন, তার চেয়ে বড় ভাগও দিতে পারি। তাহলে তুমি রাজকে ডিভোর্স দিবে, আর রাজ আমাকে বিয়ে করবে, যেন সবাই বুঝতে পারে আমার গর্ভের সন্তান কোনো অবৈধ সন্তান নয়। এছাড়া সমাজে মুখ দেখানোর কোনো রাস্তা নেই। রাজ যদি আমাকে বিয়ে না করে তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। ভালোই হয়েছে, রাজকে এই সুযোগে ডিভোর্স দেওয়া যাবে, তার সাথে নিজের বোনের গর্ভের সন্তান। আমি না হয় সজীবের ভালোবাসার সন্তানটার মুখ দেখেই জীবনটা পার করে দেব, মুক্তি পাবো আমার স্বামীর খুনির কালো ছায়া থেকে। আপু কি হলো, বলছো না কেন কিছু? আপু ক্ষমা করে দাও, তোমার ডিভোর্সের কথা বলা ঠিক হয়নি। আমি না হয় আমার বোনটার সুখের জন্য নিজেকে কুরবানি করে দিব। চুপ কর বোন আমার, তোর হাসি মুখটা দেখার জন্য এমন দুশ্চরিত্র স্বামীকে 1000বার ডিভোর্স দিতে পারি, চিন্তা করিস না। কথা তোবার কথা শুনে মনে মনে ভাবছে। এদিকে তোবা কথার মুখে ডিভোর্সের কথা শুনে ফোনটা রেখে দিয়ে হি 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 করে হেসে দিল আর বলতে লাগলো, রাজ, বলেছিলাম না তোমাকে যেভাবেই হোক আপন করে নিব। এখন কথা রাজকে ডিভোর্স দিবে, আর আমি রাজকে, থাক বাকিটা না হয় পরে জেনে নেবেন। এদিকে বিকেলে অফিস থেকে আসার সময় বেবি কর্নার থেকে 2টা পুতুল কিনে নিয়ে আসলাম। দেখতে দেখতে আজ 9 মাস আর 1 মাস পরেই রাইসা আসবে আমার ঘর আলোকিত করে। আমি বাবা হব, কথা মা হবে। কথা তখন আর আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে না। কথা বুঝবে তাকে কতটা ভালোবাসি। এসব ভাবতে ভাবতে বাসায় এসে দরজা লক না করে রুমে ঢুকতে দেখি কথা কাপড় চেঞ্জ করছে। পুতুল দিয়ে মুখটা ঢেকে ফেললাম। নিজের কাছে কেমন জানি লাগছে। তুমি এখানে কি করছো? এসব কারো রুমে আসতে অনুমতি লাগে? এই কথা বলে কাপড়টা পরে নিল। সরি, আমি জানতে পারিনি তুমি চেঞ্জ করছো, জানলে হয়তো আসতাম না। আচ্ছা বলো তো পুতুলগুলো কেমন হয়েছে? আমি কি ছোট বাচ্চা যে পুতুল নিয়ে খেলবো? আরে তোমার জন্য না, আমাদের মেয়ের জন্য। ও তাই বুঝি, কেমন করে ভাবলে ওটা তোমার মেয়ে হবে? এই কথা বলে পুতুলগুলো ফেলে দিল। পুতুলগুলো ফেলে দেওয়ার দিকে তাকিয়ে আছি। আর শোন, তোর মতো দুশ্চরিত্র আমার গর্ভের মেয়ের বাবা তো দূরের কথা, আমার মেয়ের নামও নিতে পারবি না। আর হ্যাঁ, 6 মাস হতে 3 দিন বাকি, ডিভোর্সটা দিয়ে দেবে। তোমার কালো ছায়া সজীবের সন্তানের ওপর, আমাদের ভালোবাসার ফসলের ওপর পড়তে দিব না। কি বলছো এসব? আমি কি এতই খারাপ যার জন্য এমন করছো? প্লিজ এমন বলো না। ডিভোর্স দিয়ে কিভাবে থাকবো আমি? আমি মরেই যাব। আমার সমস্ত ভাবনা জুড়েই তুমি। একটাবার ভেবে দেখো তো, তুমি একটা মানুষ অন্য আরেকটা মানুষকে কতটা ভালোবাসলে অন্তঃসত্ত্বা মেয়েকে বিয়ে করতে পারে। শুধু তাই নয়, আজ পর্যন্ত স্বামীর অধিকারও ফলাইনি। কথা সত্যি, তোমাকে বড্ড বেশি ভালোবাসি। ওই পাপী মুখে ভালোবাসার কথা বলতে লজ্জা করে না? ছি, তুই এতটা নির্লজ্জ, এতটা দুশ্চরিত্র। তোর বোনের মতো আমারও বোন তোমাকে হোটেলে নিয়ে গিয়ে রুম ডেট করে গর্ভবতী করে ফেলেছিস। এই তোর ভালোবাসা? আমার মন চায় তোর রক্ত দিয়ে গোসল করে নিজের মনের জ্বালা মেটাই। কথার মুখে তোবাকে নিয়ে এমন কথা শুনে নিজের অজান্তেই বুকটা ফেটে কান্না আসছে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কিছু না বলে কথার সামনে থেকে চলে গেলাম। কী লাভ তাকে সত্যটা বলে? তাকে যতই সত্য বলি সে বিশ্বাস করবে না। রেগে গিয়ে গর্ভের সন্তানের ক্ষতি করবে। ফেলে দেওয়া পুতুলগুলো কুড়িয়ে বুকে নিয়ে শুয়ে রইলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি অনেক হয়েছে, কাল ডিভোর্স পেপার দিয়ে দিব। তার সাথে মুক্তি দিব সব ভালোবাসার বন্ধন থেকে। সজীবের কথা মনে পড়ছে। সজীবের সাথে এমন করাটা ঠিক হয়নি। সজীব তো আমার বন্ধু ছিল। সত্যি কি আমি ওকে বন্ধু ভাবতাম? না। এসব ভাবতে ভাবতে রাতে না খেয়ে সোফায় শুয়ে পড়লাম। কথা রাতে ভাবছে যদি তার জন্ম না হতো পৃথিবীতে তাহলেই হয়তো ভালো হতো। কি এমন পাপ করেছিল যার জন্য এমন দুশ্চরিত্রের সাথে সংসার করতে হচ্ছে? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যায় কথা। কেমন আছো? এত কান্না করো কেন? তুমি কাঁদলে আমার খুব কষ্ট হয় জানো না? প্লিজ তুমি আর কেঁদো না সোনামো না।
তুমি? কথাটা বলতেই কথার গলাটা ধরে এলো। হ্যাঁ, তোমার ভালোবাসায় আমাকে ফিরিয়ে এনেছে। কি করব, আর থাকতে পারলাম না। তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার খুনিকে স্বামীর অধিকার দেইনি। কথা, তুমি আমার খুনের প্রতিশোধ নিবে, ছাড়বে না রাজকে, ছাড়বে না ওই খুনিটাকে, যে তোমার গর্ভের সন্তানটাকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমাকে তোমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। বলো, প্রতিশোধ নিবে? হুম, আমি তোমার সন্তানের কসম করছি, তোমার খুনের প্রতিশোধ আমি নিবই। ওই, তোমার ব্লিডিং হচ্ছে, তোমার বুকে ছুরি ঢোকানো কেন? এই ছুরি দিয়ে রাজ আমাকে খুন করেছে। খুন? কথাটা কাঁপা কাঁপা গলায় বলতে গেলে কথার ঘুম ভেঙে যায়। কথার ঘুম ভাঙতেই পানি পিপাসারে জীবন বের হয়ে যাচ্ছে। কথা টেবিলে গ্লাসে রেখা পানি খেয়ে ফ্লোরে বসে ভাবতে থাকে, কি দেখলো সে? রাজ এভাবে তার স্বামীকে খুন করেছে। এসব ভাবতে ভাবতে রাতে আর ঘুম হলো না। সকালে ফ্রেশ হয়ে অফিসে না গিয়ে কোর্ট থেকে ডিভোর্স পেপারটা নিয়ে বাসায় আসতেই বিকেল হয়ে যায়। বাসায় এসে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকতে একটা শক খেলাম। কথা ওয়াশরুমের দরজা লক না করেই শাওয়ার নিচ্ছে। চোখ দুটি দুহাত দিয়ে বন্ধ করে ফেললাম। হয়েছে, আর লজ্জাবতীর মতো লজ্জা পেতে হবে না। আমার সব জিনিস তোমার দেখার অধিকার রয়েছে। আচ্ছা, চোখটা খোলো, কেমন লজ্জা পেতে হবে না। দেখো কি দেখতে চাও। ওরে আল্লাহ, চোরের মুখে রাম নাম। যা বলছো তাতেই অনেক। আচ্ছা, তুমি শাওয়ার নিয়ে এসো। যা দুষ্টু, এত দুষ্টু কেন তুমি? কথাটা বলে ওয়াশরুম থেকে দরজাটা লাগিয়ে দিল। রুমে এসে বসে পড়লাম। এসির মাঝেও শরীরটা ঘামছে। আজ নিজেকে অনেক খুশি খুশি লাগছে। কথা আমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। হঠাৎ কথা টাওয়েল পরে রুমে আসতেই আমি সেন্সলেস হয়ে গেলাম। মনে হচ্ছে বিছানার উপর হয়ে শুয়ে পড়লাম। মিনিট 30 পর ড্রেসিং টেবিলের দিকে তাকাতেই দেখি একটা নীল পরী আকাশ থেকে নেমে এসেছে। কি সুন্দর মায়াবী চোখের চাহনি। এলোকেশ থেকে সূর্যমুখী তেলে সুবাস আসছে। মনে হয় মাতাল করা চুলের সেই গন্ধে নিজেকে হারিয়ে ফেলি। বিয়ের পর আজ প্রথম কথাকে নীল শাড়ি, নীল চুড়ি, আমার পছন্দের পিঙ্ক কালারের লিপস্টিক, কপালের মাঝে কালো টিপ, সবকিছু মিলিয়ে স্বর্গের অপ্সরীর মতো লাগছে। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছি। খুব ইচ্ছে করছে গোলাপের পাপড়ির মতো ঠোঁটে নিজের ঠোঁটটা মিলিয়ে দিতে। কি দেখছো দুষ্টুটা এমন করে? আমার নীল পরীকে। ও তাই? রাজ, কাল রাতে তোমার কথা অনেক ভেবেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত ভালোবাসো। তাই তোমাকে আজ রাতে আপন করে নিব। আমার বুকে আজকের পর আর কোনো কষ্ট থাকবে না। তোমাকে আমার ভালোবাসার সাগরে ডুবিয়ে দিব, আমার ডেভিলটাকে। এদিকে রাত হতেই মনের মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছে। কিছুক্ষণ পর কথা আসলো। এসেই বলল, এই দুষ্টু, এখন ঘুমালে চলবে না। আচ্ছা, তোমার জন্য দুধটা গরম করে নিয়ে আসলাম, খেয়ে নাও, শরীরে রাতে শক্তি পাবে। এই কথাটা বলে গ্লাসটা মুখে ধরল। সম্পূর্ণ দুধটা খেয়ে ফেললাম। কথা আমার এমন লাগছে কেন, চোখ বন্ধ হয়ে আসছে। যা দুষ্টু, আমাকে আপন করে নিতে যাচ্ছ যে, তার জন্য এমন লাগছে। হি, আমি জানতামই না আমার কলিজার টুকরাটা আমাকে এত ভালোবাসে। যা দুষ্টু, আজ কোনো কথা না। বলে কথা ঠোঁটের উষ্ণ ছোঁয়া পেতে শরীরটা কেঁপে উঠল। কথাকে ছাড়িয়ে বলতে লাগলাম, কথা আমার খুব কষ্ট হচ্ছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। খুনির আবার কষ্ট কিসের? তুই কিভাবে ভাবলি আমার স্বামীকে খুন করার পরেও তোকে স্বামী হিসেবে মেনে নেব? আজ দুধের সাথে 27টা ঘুমের পিল মিশিয়ে দিয়েছি। তুই নিশ্চিন্তে মৃত্যুবরণ করবি। অনেক কষ্ট দিয়েছিস আমাকে, আমার বোনটাকে অন্তঃসত্ত্বা করেছিস। তাই তোর হাতের লেখার মতো সুইসাইড নোট লিখেছি। আর তুই মারা গেলে সুইসাইড বলে চালিয়ে দেব। আজ আমি অনেক খুশি, আমার স্বামীর হত্যার বিচার নিজ হাতে করতে পেরেছি। এই কথা বলে বিদ্রূপের হাসি হাসতে থাকলো। কথার হাসিটা আজ অনেক ভয়ঙ্কর লাগছে। এতটা ভয়ঙ্কর মনে হয় পৃথিবীতে কিছু নেই। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। খুব কষ্ট হচ্ছে। মৃত্যু কষ্টটা যে এতটা বেদনাদায়ক। বিড়বিড় করে বললাম, কথা তুমি সুখে থেকো, আর গর্ভের মেয়েটার নাম রাইসা রেখো। হয়তো এটাই আমার শেষ কথা। এরপর আর চোখ মেলে তাকাতে পারিনি। নিঃশ্বাসটা এই বুঝি বন্ধ হয়ে গেল। এরপর আর কিছু মনে নেই। প্রতিদিনের সকালের মতো আজও সকাল হয়েছে। পাখিগুলো কিচির মিচির করছে। পূর্ব দিকে সূর্যটা সকল অন্ধকার দূর করে আলোর বার্তা নিয়ে এসেছে। কিন্তু রাজ এখনো চোখ খুলেনি, হয়তো আর কখনো খুলবেও না। গত কয়েক মাসের মাঝে আজ কথা তৃপ্তির ঘুম এসেছে, কারণ কথা আজ তার স্বামী হত্যার প্রতিশোধ নিতে পেরেছে।
ভাবি, ও ভাবি, দরজা খোলো, কয়টা বাজে দেখেছো? রিওয়ের ডাকে কথা স্বাভাবিকভাবেই দরজা খুলল। দরজা খুলতেই রিও রাজের জন্য চা নিয়ে গেল। ভাইয়া, ও ভাইয়া, এভাবে মশার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছ, ওঠো, চা খেয়ে নাও। বলে ধাক্কা দিতেই রাজের কোনো শব্দ নেই। ভাবি, ভাইয়া কথা বলছে না কেন? রিওয়ের ডাকে কথা রাজের কাছে স্বাভাবিকভাবে এক গ্লাস পানি নিয়ে হালকা পানি মুখে ছিটা দেয়, কিন্তু রাজ চোখ খুলছে না। মা বাবা কোথায় তোমরা? ভাবি, ভাইয়ের কি হলো? আমার ভাইয়াটা কথা বলছে না কেন? এদিকে রিওয়ের ডাকে রাজের মা বাবা এসে দেখে রাজ কথা বলছে না। হঠাৎ রিওয়ের চোখ যায় টেবিলের উপর একটা নীল খামের দিকে। রিও নীল খামটা টেবিল থেকে নিয়ে পরের কান্না করে দিল। না, আমার ভাইয়া এমন কাজ করতে পারে না। মা, ভাইয়া ঘুমের পিল খেয়েছে, ভাইয়াকে হসপিটালে নিয়ে নাও প্লিজ। কথাটা বলতেই রিওয়ের গলাটা ধরে এলো। কথা 8 মাসের অন্তঃসত্ত্বা ঠিক মতো নড়তেও পারে না। তাই রিও রাজের মা বাবা কথাকে বলল, মা তুমি পরে এসো, আমরা রাজকে অ্যাডমিট করি হসপিটালে, আবার তোমার কিছু হয়ে যাবে। বলে বের হতেই বাবা, আমিও তোমাদের সাথে যাব। আমি আমার স্বামীকে ছাড়া বাঁচবো কেমনে? অভিনয়ের কান্না করে দিল যেন সন্দেহের তীর কথার উপর না আসে। এদিকে সবাই রাজকে নিয়ে চলে গেলে কথা দরজা বন্ধ করে চোখের পানি মুছে হা হা করে হাসতে লাগলো। হাসিটা বড্ড ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। হঠাৎ টেবিলের ওপর নীল খামটা দেখে অবাক হলো, কারণ কথা তো কোন খামে সুইসাইড নোট লিখেনি। তাহলে কথাটা ভাবতেই মাথাটা কেমন জানি ঘুরতে লাগলো। তাড়াহুড়ো করে চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় বাবা, এটা হয়তো আমার তোমাকে দেয়া প্রথম এবং শেষ চিরকুট। বাবা, আমি সত্যি অনেক অপরাধী। আমার ভাবতেও লজ্জা লাগে যে তোমার মতো একজন মহৎ বাবার সন্তান হয়ে কেমনে পারলাম এমন নোংরা কাজ করতে। আমি আমার শ্যালিকা যে কিনা আমার বোনের মতো তার সাথে অশ্লীল আচরণ করেছি। আমারই সন্তান তার গর্ভে। ভাবতে পারছি না তোমার সন্তান হয়ে এমন কাজ করব কোনো নারীর মোহে পড়ে। বাবা, আর হ্যাঁ, অনেক ঠকিয়েছি আমার অন্তঃসত্ত্বা স্ত্রীটাকে। বাবা, তোমার কাছে অনুরোধ, কথাকে তোমার নিজ দায়িত্বে দেখে রাখবে, আর ভালো পাত্র পেলে তার হাতে তুলে দিবে। বাবা, আমাদের বংশে মরার পর প্রতিটা মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে যায়। বংশের ইতিহাসে কোনোদিন কেউ কাউকে ডিভোর্স দেয়নি, কিন্তু আমি যে বড় অপরাধী, কথার আপন বোনের সাথে নষ্টামি করার পর কথাকে স্ত্রী হিসেবে মেনে নিতে পারিনি। তাই কথাকে আমার পাপের ছায়াতলে রাখতে চাইনি, ক্ষমা করে দিও। কথাকে বলো আলমারিতে একটা খাম আছে, তার ভিতরে ডিভোর্স পেপার, সেটাতে আমি সই করে দিয়েছি। কথা যেন তার দুশ্চরিত্র অপরাধী স্বামীকে ক্ষমা করে দেয়। ইতি, তোমার অপরাধী সন্তান রাজ। কথার বুঝতে বাকি রইল না যে তার চিঠি এটা নয়, এটা রাজের লেখা। কিন্তু কেন এমন করলো এসব ভাবতে ভাবতে আলমারিতে থাকা খামটি বের করে দেখলো যে ডিভোর্স পেপার। সেখানে রাজের সাইন করার জায়গা ফিল আপ। তার মানে কথা সাইন করলেই অভিশাপ থেকে মুক্তি পাবে। খামটার নিচে ছোট্ট আরেকটি খাম পেল, যেখানে লেখা, জানি কথা তুমি ভাবছো কেন এমন করলাম। তাহলে শোনো, তুমি যখন সজীব হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সুইসাইড নোট লিখে আমার হয়ে সেটা কথায় রেখেছিলে, তা দেখে ফেলি, তখন আর বুঝতে বাকি থাকে না যে তুমি আমাকে ভালোবাসতে পারোনি, আর পারবেও না। সত্যিই তো, প্রকৃত অর্থে কোনো মেয়েই তার স্বামীর খুনি বোনের ধর্ষণকারীর সাথে সংসার করবে না। তুমিও ঠিক তাই করেছো। তোমাকে ভালোবেসে তো কিছু দিতে পারলাম না, তাই হাসি মুখে নিজের জীবনটাই দিয়ে দিলাম। কি করব, পাপের প্রায়শ্চিত্ত করলাম। হাজার হলেও যাকে ভালোবাসি তার চোখে আমি যে খুনি, অপরাধী, আর ক্ষমা করে দিও। সুইসাইড নোটটা আমার লেখার জন্য, কারণ তুমি আমার হাতের লেখা কপি করতে পারোনি। আর যেভাবে কোনো রিজন ছাড়া সুইসাইড নোট লিখেছো, তাতে সবাই তোমাকে সন্দেহ করত, তাই আমি লিখেছি। আর হ্যাঁ, রাইসার খেয়াল রেখো, ইতি খুনি। কথা মনে মনে ভাবছে, বেচারা, সত্যি আমাকে যদি ভালোবাসতি তাহলে আমার বোনকে কেন ধর্ষণ করলি? আজ আমার প্ল্যান সাকসেসফুল। আমার সমস্ত পথের কাঁটা আজ দূর হয়ে গেছে। কথা ডিভোর্স পেপারটা নিয়ে বাসা এসে পড়ে। মনে মনে ভাবে, খুনিটা 3.5 হাত মাটির নিচে গেড়ে ডিভোর্স পেপারে সাইন করব। তার আগে করব না। অনেক কষ্ট দিয়েছে আমাকে। অভিনয়ের স্ত্রী সেজে থাকতে থাকতে আজ আমি বড্ড ক্লান্ত। বাসায় গিয়ে কথা তার মাকে কান্না করে সব বলে দেয় যে রাজ দুবার সর্বনাশ করেছে। মা, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। কান্না করতে করতে কথাগুলো বলল, নারীমা, তোর কোনো দোষ নেই, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে।
মা তোবা কোথায়? দেখ ওর রুমেই কি সব করছে, ছোটবেলায় যা করছে ইদানিং তাই করছে। এদিকে কথা রুমে ঢুকতেই দেখে তোবা পুতুল নিয়ে খেলছে। তোবা ছোটবেলা থেকেই পুতুল ভালোবাসতো। তোবা বোন আমার, কি করছিস পুতুল নিয়ে? চুপ, কথা বলো না। দেখছো না আমার বাবুটা ঘুমাচ্ছে, ওই তো জেগে যাবে। কি বলছিস, পাগল হয়ে গেছিস? জানো আপু, আমার পেটের বাবুটা কথা বলে পুতুলের মতো। বাবা মা ওকে নিতে চাই। আপু, আমার বাবুটাকে কাউকে দিব না। তোবা কি করছিস এসব? তোকে যে এই অবস্থা করেছে তাকে নিজের হাতে শাস্তি দিয়েছি। প্লিজ বোন আমার, পাগলামি করিস না, খেতে চল। এদিকে কথা খাবার কথা বলে চলে গেলে তোবা পুতুলটা ছুঁড়ে ফেলে হাসতে লাগলো। এদিকে তোবাকে নিয়ে খাওয়া শেষ করে সবাই মিলে তোবার অজান্তেই তোবার অ্যাবর্শন করার সিদ্ধান্ত নেওয়া হলো। বাবা মাকে বললাম, মা রাজ আমাকে ডিভোর্স দিলেও মানবিকতার দিকে লক্ষ্য রেখে রাজকে দেখতে যাওয়া উচিত। কথার মা বাবা প্রথমে না করেও পরে সম্মতি দিল। কথা মনে মনে ভাবলো, যাক, কেউ আমাকে সন্দেহ করতে পারবে না। এদিকে হসপিটালে গিয়ে যা শুনলো তা শুনে কথা নাচতে ইচ্ছে করছে, কারণ রাজ খুব হলে 24 ঘন্টা বাঁচবে, বেঁচে থাকার আর কোনো চান্স নেই। এতগুলো ঘুমের পিল খাওয়ার পর লিভার ড্যামেজ হয়ে গেছে। সবাই কাঁদছে, সবচেয়ে বেশি কাঁদছে রিও। কথা অভিনয়ের ভাব নিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলো, কেন করলে তুমি আমার সাথে এমন? আমরা না ভালোবেসে বিয়ে করেছিলাম? তোমার না তোমার সন্তান রাইসাকে নিয়ে কত স্বপ্ন, কেন আমার সাথে এমন করলে? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে দূরে সরিয়ে দিলে? আমি কাকে নিয়ে বাঁচবো? মারে, তোর সাথে বড় অন্যায় হয়েছে। রাজের হয়ে আমি ক্ষমা চাচ্ছি। রাজ তোমাকে যে ডিভোর্স দিয়েছে তা ভাবতে পারিনি। না বাবা, আমি আপনার মেয়ের মতোই, কেন ক্ষমা চেয়ে কষ্ট দিচ্ছেন? বাবা, আমি একটা অনুরোধ করব। হ্যাঁ মা, কি অনুরোধ করবে বল। বাবা, আমি কি আমার স্বামীর সাথে দেখা করতে পারি? আচ্ছা, ডাক্তারকে বলছি। বাবা, আমি রাজের সাথে একা দেখা করতে চাই। আচ্ছা মা, ঠিক আছে, যাও। এদিকে কথা কেবিনে গিয়ে দেখে রাজের মুখে অক্সিজেন মাস্ক লাগানো। কথা মনে মনে বলতে, আমি চাই তোর মতো ধর্ষণ খুনির 24 ঘন্টা বাঁচার অধিকার নেই। কথাটা বলে কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, এটা তোর ভালোবাসার প্রতিদান। কথাটা বলেই অক্সিজেন মাস্কটা খুলে ফেলল। রাজ মৃত্যুর যন্ত্রণার ছটফট করছে, এদিকে কথার খুব শান্তি লাগছে, মিটিমিটি হাসছে। হঠাৎ দরজায় কারো পায়ের শব্দ পেয়ে অক্সিজেন মাস্কটা লাগিয়ে দিয়ে মনে মনে বলতে লাগলো, কপাল ভালো, হায়ারটা একটু বেড়ে গেল তোর। কথা রাজের মা বাবাকে বলে বাসায় চলে যাওয়ার নাম করে সজীবের বাসায় যায়। কথা সজীবের রুমে গিয়ে সজীবের ছবির কাছে গিয়ে ছবির উপর হাত রেখে বলল, প্রিয় স্বামী, আমি তোমার হত্যার প্রতিশোধ নিজ হাতে নিয়েছি। কথাটা বলে সজীবের ছবি বুকে নিয়ে হারিয়ে গেলে ভার্সিটির সেই দিনে ফুলশয্যা রাতের কথা মনে পড়তেই কথার চোখ গড়িয়ে পানি পড়ছে। অনেকক্ষণ সজীবের ছবিটা বুকের সাথে জড়িয়ে রাখলো, তারপর ছবিটার কপালে চুমু দিয়ে বের হতেই দেখে সজীবের খাটের নিচে একটা আংটির মতো কি জানি দেখা যায়। আংটিটা হাতে নিতেই কথা অবাক হয়ে যায়, এটা তো তোবার আংটি, এখানে কিভাবে এলো? নাকি তোবাও এখানে এসেছিল? কথার মাথায় অনেক কিছুই ঘুরছিল। তাহলে কি তোবা সবকিছুর পিছনে রয়েছে? হঠাৎ কথার ফোনটা বেজে উঠল। হ্যালো, কথার মা, তুই কোথায়? তোবাকে অ্যাবর্শন করতে নিয়ে যাচ্ছি, তুমি হসপিটালে এসো। এদিকে কথার বাবার কথা মতো কথা হসপিটালে গিয়ে অ্যাবর্শন করা সবকিছু ঠিকঠাক করে আসলো। ডাক্তার তোবার ডিএনএ টেস্ট করে অবাক হয়ে গেলেন যে সব রিপোর্ট ছিল সব ভুয়া। ডাক্তার কথা এবং তার মা বাবার যা বলল তা শুনে সবাই অবাক হয়ে গেল। ডাক্তার বলল প্রকৃতপক্ষে তোবা অন্তঃসত্ত্বা নয়। হোয়াট? হাউ পসিবল? সব রিপোর্ট ভুয়া? হ্যাঁ, আমিও ভাবতে পারিনি, তাই এই টেস্ট 3 বার করেছি। ডাক্তার কি বলছেন এসব? কিসের ভুয়া? আপনি আবার টেস্ট করান। আর হ্যাঁ, রিপোর্টগুলো আপনাদের হসপিটালের সবচেয়ে বড় ডাক্তার সিনহা স্যারের, তার রিপোর্ট মিথ্যা হতে পারে না। শোনেন মিস কথা, ডাক্তার সিনহার রিপোর্টের জন্যই আমি এই টেস্ট 3 বার করেছি, কিন্তু রিপোর্টগুলো পরে সিনহা স্যারের প্রেসক্রিপশন ফর্ম এর সাথে মিলাতে গিয়েই শকড হয়ে খেয়েছি, কারণ স্যারের প্রেসক্রিপশন হুবহু কপি এটা, আর এটা বানানো রিপোর্ট। ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলেন কথার বাবা তোবার মুখে। চড় দিয়ে বলতে লাগলো, আজ
তোর মতো মিথ্যাবাদী মেয়ের জন্য রাজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্লিজ স্টপ, পেশেন্টকে মারবেন না। সে শখ জ্ঞানে এমনি করেনি। তোবা একজন মানসিক রোগী, ডিপ্রেশনগত সমস্যা এটা তার। সম্ভবত কারো থেকে প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে অন্যকে দোষারোপ করেছে। গুছিয়ে মিথ্যা কথা বলা, যেন সবাইকে বিশ্বাস করে, আর সবসময় বড় কথা তার জোরদার মস্তিষ্কে মিশে গেছে। আর সবচেয়ে বড় কথা, তোবার এর আগে একবার অ্যাবর্শন হয়েছিল, এই জন্য এই মিথ্যা খেলাটা করেছে। তাই বলছি, ওকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হতে পারে, নইলে বড্ড পাগল হয়ে যাবে। এদিকে ডাক্তারের কথা শুনে কথার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, আর মনে মনে ভাবছে সেদিন রাজের কথাগুলো সত্য ছিল। আচ্ছা রাজ কেন অপরাধ না করেও আমার হাতে দুধের গ্লাসের ঘুমের ওষুধ থাকার পরেও কেন খেয়ে নিল? নিজেকে কোন কারণে মৃত্যুর মুখে ধাবিত করলো? আজ কথার চোখে ভেসে উঠছে রাজের সেই ভালোবাসা, যত্ন, অবহেলার পরও ভালোবাসা পাওয়ার পাগলামি। আপু, আমার বাবুকে কিন্তু কাউকে দিব না। আর তোমাদের ডিভোর্স কবে হবে আপু? এদিকে তোবার কাছে বাচ্চার কথা শুনে কথা ভাবতে লাগলো। তোবা এর আগে অ্যাবর্শন করেছে, তার মানে তার সাথে কারো সম্পর্ক ছিল। কে সেই জন? এইসব অবশ্যই আমাকে জানতে হবে। আচ্ছা, রাজের বোনও তো অন্তঃসত্ত্বা ছিল এবং ফাঁসিতে ঝুলে মারা যায়। সব কিছুর পেছনে কে? এসব ভাবতে ভাবতে কথা রাজের ডায়েরির কথা মনে পড়ে। কথা তার বাবাকে বলে চলে যায় রাজের বাসায়। আলমারি খুলে একটা ডায়েরি দেখতে পায়, যে ডায়েরিতে রাজ রাতে বসে বসে কি যেন লিখত। কখনো পড়া তো দূরের কথা, ডায়েরিটা কথা ছুঁয়েও দেখেনি, কিন্তু আজ দেখতেই হবে। এইভাবে ডায়েরিটা খুলতেই দেখলো আমি, তুমি আর সজীব। লেখাটা দেখেই খটকা লাগলো কথার। তুমিটাকে এদিকে ডায়েরির পাতা উল্টাতেই চোখে পড়লো জীবনে একটা বন্ধু পেয়েছি, যে শুধু আমার বন্ধু নয়, কলিজার টুকরা। সজীবকে মা বাবাও অনেক পছন্দ করে, নিজের ছেলের মতো মনে করার কারণ আছে। সজীবের মতো ছেলে হয় না, আমাদের ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করে। মা অনেক দিন সজীবকে মুখে তুলে খাইয়ে দিয়েছে। সজীব মাকে মা বলেই ডাকত। আমার সবসময় মনে হতো আমি একটা ভাই পেয়েছি। দিনগুলি ভালোই কাটছিল, যেখানে যেতাম দুজন মিলে যেতাম। যাই হোক, একদিন ভার্সিটিতে বসে আছি, হঠাৎ নীলপাড়ের কালো শাড়িতে এক মেয়ে কলেজের গেট দিয়ে প্রবেশ করতেই বুকের মাঝে এক অজানা শিহরণ বইতে থাকে। প্রথম দেখায় মেয়েটা হৃদয়ে জায়গা করে নেয়। তারপর সজীবের অজান্তেই মেয়েটার পিছন পিছন ঘোরাঘুরি করি। মেয়েটার কেউ নয়, সে হচ্ছে আমার মায়াপরী কথা। তাই ডায়েরিটার নাম দিলাম আমি, তুমি ও সজীব। ভাবছিলাম সজীবকে সারপ্রাইজ দিব কথার সাথে রিলেশন করে। তাই প্রথম প্রপোজ করাতেই কথা রাজি হয়ে যায় এবং শর্ত দেয় কলেজের সবার সামনে তাকে প্রপোজ করতে। সেদিন আমি সবচেয়ে বেশি খুশি হয়েছিলাম। সারাটা রাত নির্ঘুম কাটে। সকাল হতেই একগুচ্ছ কদম নিয়ে ভার্সিটির সবার নিজের মায়াপরী কল্পনার রাজকুমারীটাকে প্রপোজ করি। তারপর ভার্সিটির সবার সামনে আমার পবিত্র ভালোবাসার প্রতিদান 3টি থাপ্পড় দেয়। সেদিন বাসায় এসে মেয়েদের মতো দরজা লাগিয়ে কেঁদেছি। আমার কানে শুধু তখন সে কথাগুলো শোনা যাচ্ছিল। তোর কি করে সাহস হয় আমাকে প্রপোজ করার? নিজের চেহারা কখনো আয়নায় দেখেছিস? একটা খ্যাত মার্কা ছেলে দেখে মনে হয় জোকার। আর হ্যাঁ, তুই যে গত 6 মাস আমার পেছনে ঘুরে যে যন্ত্রণা দিয়েছিস তার শোধ নিলাম। তাই তুই যখন কাল আমাকে প্রপোজ করছিস তখন আমার মাথায় রক্ত উঠে যায়। তারপরে আমি ঠান্ডা মাথা রেখেছিলাম তোর পিস সাজা দেব বলে। কথার কানে কথার এমন কথা বাড়ি খাচ্ছে, আর নীরবে বালিশ ভিজতেছে। তারপর ভার্সিটি যাওয়া বন্ধ করে দেই। কিন্তু বিভ্রাট ঘটে তখন, যখন সজীব আমার কলিজার ভাইটা শহরে আসে। সে এসে ভার্সিটিতে নিয়ে যায় আমাকে। দিনগুলি কথার প্রাণে তাকিয়েই পার করছিলাম, কিন্তু কথাকে ভুলে যাইনি। লুকিয়ে নাম ছাড়া চিরকুট দিতাম, আর আমি বরাবরের মতোই ফেসবুকে লেখালেখি করতাম। তা সজীব ছাড়া কেউ জানতো না, কিন্তু কথাও আমার ফ্রেন্ড লিস্টে ছিল এবং সে তার আইডি দিয়ে লেখাগুলো পড়তো। তেমনি একদিন কথা গল্প পড়তে পড়তে তাকে দেওয়া একটা
স্ক্রিপ্ট পোস্ট করা পায়, নিচে লেখা অতিথি পাখি। কথার বুঝতে বাকি থাকে না, তার অতিথি পাখিটি তার প্রিয় লেখক নিজের অজান্তেই ভালোবেসে ফেলে নিজের থেকে বেশি। এদিকে তার চিরকুটের অতিথি পাখিটিকে দেখার জন্য পাগল প্রায়। কথা মেসেঞ্জারে ভয়েস রেকর্ডে কান্না করে অডিও ক্লিপ দেয়। একটা সময় কথার পাগলামিগুলি সহ্য না করতে পেরে তারপর পরের দিন বিকালে কথাকে পার্কে দেখা করতে বলি। কথা এখনও আমাকে দেখেনি, জানি না দেখলে কী রকম রিয়্যাক্ট করবে। এসব ভাবতে ভাবতে বাসা থেকে পার্কের উদ্দেশ্যে বের হতেই সজীবের সাথে দেখা। কী রে সজীব, হাতে ফুল নিয়ে পাগলের মতো কোথায় যাস? দোস্ত, তোকে পেয়ে ভালোই হয়েছে, চল ওখানে বসে কথা বলি। কি বলবি বল। আরে তোর জন্য আমার জীবনও দিতে পারি, আর তোকে প্রেম করিয়ে দিব না? আমি সর্বাত্মক চেষ্টা করব। আচ্ছা, তোকে ছুঁয়ে বলছি, প্রমিস। বল, কোন সে ভাগ্যবতী রাজকন্যা যে আমার কলিজার টুকরা বন্ধুটার মন কেড়ে নিয়েছে? দোস্ত, মেয়েটার কেউ না, আমাদের কলেজের সেরা সুন্দরী কথা। বল, কিভাবে কি করলে আমাকে ভালোবাসবে কথা? সজীবের মুখে কথার নামটা শুনতেই কলিজাটা কেঁপে উঠল। সজীবের আড়ালে চোখের পানি মুছলাম, দাঁতে দাঁত চেপে কান্না আটকে রাখছি। দোস্ত শোন, আমার ফেসবুক আইডি নে পাস। যদি কথা কিছু বলে বলবি আইডিটা তোর। কথাকে বলবি তার অতিথি পাখিটাই তুই। আমি আগেই জানতাম তুই কথাকে ভালোবাসিস, তাই ফেক আইডি দিয়ে তোর প্রেম করিয়ে দিলাম। আমার ট্রিটটা যেন পাই ঠিক সময়। দোস্ত, আর লেট করিস না, পার্কে কথা তোর জন্য অপেক্ষা করছে। এই বলে সজীব পার্কে গিয়ে দেখে কথা বসে আছে। কথাকে সব বলার পর কথা তার অতিথি পাখি ভেবে শক্ত করে জড়িয়ে ধরে। এদিকে দূর থেকে নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের বুকে লেপ্টে যেতে দেখি। বুকের মাঝে চিনচিনে ব্যথা করছে। এ হয়তো ভালোবাসা হারানোর ব্যথা। আজ নিজের বন্ধুত্বের কাছে নিজের ভালোবাসাকে কুরবানি দিলাম। কথার বুক ফেটে কান্না আসছে, চোখের পানি ডায়েরির পাতায় টুপটুপ করে পড়ছে। ডায়েরির পাতাগুলো জটলা বেঁধে আছে। বাম হাতে চোখের পানি মুছে আবারও ডায়েরির পাতা উল্টাতে লাগলো। দিনগুলি ভালোই কাটতেছিল। এসব কথাও আমার খুব ভালো ফ্রেন্ড, এতেই আমার শান্তি, কারণ ভালোবাসার মানুষটাকে কাছ থেকে দেখতে পারবো। আর সবচেয়ে বড় কথা হলো, আমার কলিজার টুকরা বন্ধুটার কাছে আমার ভালোবাসার মানুষটির আছে। সব কিছু ঠিকঠাক চলছে। হঠাৎ এমন একদিন আসে, সুখের সংসারটা কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায়। সেদিন সকালটা যদি আর কোনোদিন না আসতো তাহলেই ভালো হতো। প্রতিদিন সকালবেলা চোখ বন্ধ করে কানার মতো হাতিয়ে হাতিয়ে কলিজার টুকরা বোনটার রুমে গিয়ে সবার প্রথম কণার মুখটা দেখতাম। তারপর দিন শুরু করতাম প্রতিদিনের মতো। সেদিনও চোখ বন্ধ করে ছোট্ট রাজকুমারী বোনটির রুমে গিয়ে চোখ বন্ধ করে বললাম, মহারানী, আপনার প্রজা কি চোখ খুলিতে পারে? এভাবে কয়েকবার বলার পরও কোনো সাড়া না পেয়ে চোখ খুলতেই মনে হচ্ছে আমি অন্ধ হলেই ভালো হতাম, কারণ আমার কলিজার টুকরা বোনটা যে ফ্যানের সাথে ঝুলছে। বুকের মাঝে কে যেন ছুরি চালিয়ে দিয়েছে, হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। এদিকে কণাকে জড়িয়ে ধরে কান্না করছি। হঠাৎ এমন সময় কণার হাতে একটা চিরকুট পাই। চিরকুটটাতে লেখা, প্রিয় আমার নয়নের মণি ভাইয়া, এই অপবিত্র নষ্ট মেয়ে হয়ে তোমার পবিত্র নাম কিভাবে নিব ভেবে পাচ্ছি না, তবুও নিলাম। কি আর করব, আর হয়তো ডাকতে পারবো না। এই ডাকি আমার শেষ ডাক। ভাইয়া, আমি বাঁচতে পারলাম না। প্রতারকটা আমাকে আর আমার মাঝে বেড়ে ওঠা অবৈধ ভালোবাসার ফসলকে স্বীকৃতি দেয়নি ভাইয়া, তাই মরার পথটা বেছে নিলাম। জানো ভাইয়া, বিশ্বাসঘাতক সজীব আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করে, আমাকে বিয়ের কথা বলে দিনের পর দিন ভোগ করে। তারই ফসল আমার গর্ভে। ভাইয়া জানো, সজীবকে যেদিন বলেছি যে ভাইয়াকে বলবো আমি অন্তঃসত্ত্বা, আমাকে তুমি বিয়ে করবে, প্রতি উত্তরে সজীব বলেছে আমার গর্ভে নাকি তার সন্তান না, আমি নাকি নষ্টা, আমাকে নিয়ে রাত কাটানো যায়।
তবে নাকি বিয়ে করা যায় না, আর সে আমাকে কোনো দিনই বিয়ে করবে না। হাতে বাচ্চা নষ্ট করার ওষুধ দিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয়। সজীবের হাতে আমার ভালোবাসার এত বড় অপবাদ সইতে পারিনি। কিভাবে মুখ দেখাবো? কেউ যদি বলে এই বাচ্চার বাবাকে, কি বলবো? বাচ্চাকে তো আর একা মারতে পারি না। তাই মা সন্তান একসাথে পাড়ি জমালাম না ফেরার দেশে। ভাইয়া, আজকের পর থেকে তোমাকে আর খাইয়ে দিতে পারবো না, কারণ আমি যে নষ্টা। ভাইয়া বিশ্বাস করো, আমি নষ্টা না। বিশ্বাস করেছিলাম ওকে। ওই আমাকে বিয়ে করার কথা বলে সর্বনাশ করেছে। ক্ষমা করো না তাকে কোনো দিনই। ভাইয়া কাঁদছো কেন? একদম কাঁদবে না। তুমি কাঁদলে যে আমি কষ্ট পাই। যদি তোমার নষ্ট বোনটির জন্য কষ্ট হয় তাহলে তোমাকে দেওয়া জোড়া পুতুলটার সাথে গল্প করবে, তাহলে আমার সাথে গল্প করা হবে। ভাইয়া খুব ইচ্ছে করছে তোমার কোলে মাথা রেখে ঘুমাতে, কিন্তু আমি আর কোনোদিনও ভাইয়ার কোলে ঘুমাতে পারবো না। পারবো না তোমার প্লেট থেকে মাংস চুরি করতে। চুরি করে বলবো না আর কোনোদিন ভাইয়া ছোট বিড়াল তোমার মাংস খেয়েছে। কথাটা শোনার পর তোমার মুখে সেই হাসিটা আর দেখতে পারবো না। আর কোনোদিন আইসক্রিমের জন্য বায়না ধরতে পারবো না যে ভাইয়া আইসক্রিম না আনলে গেট বন্ধ। ভাইয়া জানি শুনতে পারবো না, তবুও বলছি, একবার মহারানী বলে ডাকবি আমায়। ইতি তোর নষ্টা বোন। এদিকে কণার চিঠিটা পড়ে নিজের অজান্তেই চোখের পানিতে ভেসে যাচ্ছে বুক। টপ টপ করে চোখের পানি পড়ে চিঠিটা ভিজে যাচ্ছে। কণাকে দাফন করে রওনা দিলাম সজীবের কাছে বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে। কিন্তু গিয়ে যা দেখলাম তা দেখায় একেবারে প্রস্তুত ছিলাম না। আল্লাহ এত বড় শাস্তি দিয়েছে সজীবকে। সজীব তার মা বাবার লাশের কাছে বসে কাঁদছে। আঙ্কেল আন্টি রোড অ্যাক্সিডেন্টে কাল রাতেই মারা যায়। নিজের অজান্তেই চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। শত্রু হলে কি হবে? তার মা বাবাকে সবসময় নিজের মা বাবা মনে করতাম। আজ তারা দুজন নিশ্চুপ হয়ে শুয়ে আছে। আঙ্কেল আন্টির লাশের পাশে বসে পড়লাম। একটা হাত সজীবের কাঁধে রাখতেই সজীব চোখের পানি ছেড়ে দিয়ে জড়িয়ে ধরল। বুকের মাঝে বোন হারানোর পাহাড় সম কষ্ট চাপা রেখে যে হাতে নিজের কলিজার টুকরা বোনটাকে মাটি দিয়েছি, সেই হাতেই পাপিষ্টটাকে জড়িয়ে ধরলাম। বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বুকের মাঝে বোন হত্যার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। এদিকে দেখি সজীব ছোট বাচ্চার মতো বুকে মুখ লুকিয়ে কান্না করছে। এই সজীব, মা বাবা কারো চিরকাল বেঁচে থাকে না। যে পাঠিয়েছে আঙ্কেল আন্টি তারই ডাকে সাড়া দিয়েছে। এতে আমাদের কারো কিছু করার নেই। এখন যদি এভাবে কান্না করিস তাহলে আঙ্কেল আন্টির আত্মা কষ্ট পাবে। প্লিজ আর কাঁদিস না। দোস্ত, আমার আর আপন বলতে কেউ রইল না রে। সজীব, তুই কি আমাকেও ভুলে গেলি? আমি কি মারা গেছি? আমার মা বাবা তোর মা বাবার মতোই তো। আমার কথাগুলো শুনে কেমন জানি অপরাধীর দৃষ্টি নিয়ে তাকালো। এদিকে আঙ্কেল আন্টিকে দাফন করার পর বাসায় এসে পড়লাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি, আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর ও নিখুঁত বিচার। সজীব এর জন্য আমার বোনটাকে হারালাম, আর আল্লাহ তাআলা তার মা বাবাকে তার থেকে দূরে সরিয়ে দিলেন। পরদিন সকালে সজীবের বাসা থেকে ফোন আসে। সজীব নাকি কিছুই খায়নি। কথাটা শুনে নিজের অজান্তেই কেমন জানি লাগছে। খুব কষ্ট লাগছে বিশ্বাসঘাতকটার জন্য। তাই আর দেরি না করে চলে গেলাম সজীবের বাসায়। গিয়ে দেখে এখনো বসে বসে কাঁদছে। কাজের মেয়েকে খাবার এনে দিতে বললাম। দোস্ত, হা কর। রাজ ভাই, আমি খাবো না। পাগল হয়ে গেলি? কাল থেকে কিছু খাইসনি। এভাবে না খেয়ে থাকলে অসুখ করবে। হা কর বলছি। এদিকে সজীবকে খাইয়ে দিচ্ছি, আর অন্যদিকে কে যেন কলিজাতে ছুরি চালিয়ে দিচ্ছে। যে হাতে আমার কলিজার টুকরা বোনটাকে খাইয়ে দিতাম, আজ সে হাতে তার খুনিকে খাইয়ে দিচ্ছি। হাতটা কেমন যেন কাঁপছে। চোখ দিয়ে বোন হারানো ব্যথায় বিষাদ সিন্ধুর জল গড়িয়ে পড়ছে। শেষ হলে সজীব আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাজ দোস্ত, তুই আমাকে ক্ষমা করে দে। তুই সত্যিই অনেক মহান। কি হলো, কাঁদছিস কেন? আর ক্ষমা কেন চাচ্ছিস? দোস্ত, আমি না। এ পর্যন্ত বলতেই পকেটে থাকা ফোনটা বেজে উঠল।
স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি মা ফোন করেছে। ফোন ধরতেই মা বাসায় যেতে বলে। সজীব কি যেন বলতে চেয়েও বলতে পারল না। আচ্ছা দোস্ত, পরে আবার আসবো। মা কেন জানি জরুরি ফোন করছে বাসা থেকে। গাড়িতে বসে বসে ভাবতে লাগলাম, সজীব তোকে কিভাবে ক্ষমা করি। তুই যে আমার কলিজার ভেতর ছুরি চালিয়ে দিয়েছিস। যে হাতে বোনকে খাইয়ে দিতাম সে হাতে বোনকে কবরে দাফন করেছি। তোকে ক্ষমা করলে যে আমার বোনটার আত্মা শান্তি পাবে না। তুই আমার হৃৎপিণ্ডে আগে ছুরি ঢুকিয়ে দিয়েছিস। তোর বন্ধুত্বের জন্য নিজের ভালোবাসাকে বন্ধুত্বের কাছে কোরবানি দিয়েছি। কথাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। প্রতিটি রাত কথাকে নিয়ে হাজারো স্বপ্নের জাল বুনেছিলাম। কিন্তু যেদিন তুই আমার কাছে বলেছিলি তুই কথাকে ভালোবাসিস, সেদিন পৃথিবীটা এক মুহূর্তের জন্য আমার চারপাশটা অন্ধকার হয়ে যায়। কিন্তু তুই যখন বলেছিলি তুই কথাকে ছাড়া বাঁচবি না, তখন আমার পৃথিবীটাই অন্ধকারে ঢাকা পড়ে যায়। কারণ তুই শুধু আমার বন্ধু ছিলি না, ছিলি আমার ভাই। সেদিন তোর ঠোঁটের কোণে হাসি ফোটানোর জন্য নিজের হৃৎপিণ্ডে ছুরি ঢোকাতেও এক বিন্দু কার্পণ্যতা বোধ করিনি। কিন্তু বিনিময়ে আমার বোনটার সর্বস্ব কেড়ে নিয়ে আত্মহত্যা করতে বাধ্য করলি। কথা তো আমার প্রতিটি নিঃশ্বাসে ছিল, আর কণা ছিল আমার কলিজার টুকরা। দুইজনকে তোর জন্য আজ হারিয়েছি। কথা ডায়েরির এই পর্যন্ত পড়ার পর আর কিছু দেখতে পারছে না। চোখ দুটি ঝাপসা হয়ে যাচ্ছে। তোর ঠিক সাজা দেব বলে। একটা মানুষ এতটা মহান হয় কিভাবে? এতটা ভালোবাসার পরও নিজের বন্ধুর মুখের হাসির জন্য নিজের ভালোবাসাকে কুরবানি দেয়। আমি তোর আজকে কখনোই, ভালো তো দূরের কথা, স্বামী হিসেবেও মানতে পারিনি, শুধু কষ্টই দিয়েছি। রাজকে আমাকে ক্ষমা করবে? চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। ডায়েরির পাতাগুলো ঝট লেগে গেছে। চোখটা মুছে আবার পড়তে লাগলো কথা। মায়ের ফোনে বাসায় এসে শুনতে পারলাম আজ কণার মৃত্যুর 7 দিন, তাই দোয়া কালাম পড়বে। ফকির মিসকিন খাওয়াবে, তাই মা বাজারে যেতে বলল। সারাদিন ক্লান্তি শেষে রাতে কণার রুমে গিয়ে বসলাম। হঠাৎ কণার ছবির দিকে চোখ যেতে অবাক হলাম। মনে হচ্ছে কলিজার টুকরা বোনটা আমায় ভাইয়া ভাইয়া বলে ডাকছে। মনে হচ্ছে আমার দিকে চেয়ে সে মুক্তা ঝরা হাসি আবার হাসছে। এক পা দুপা করে কণার ছবিটার কাছে গিয়ে পলকহীন নয়ন জোড়া নিয়ে চেয়ে রয়েছি। বোনটা আমার মিটিমিটি নয়নে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। নিজের অজান্তে কণার ছবিটাতে কাপা কাপা হাতে হাত বুলাতে গেলেই বুকটা কেমন যেন ছ্যাদ করে ওঠে। নিচের দিকে তাকাতেই দেখি কণার কাচের ফ্রেমে বাঁধাই করা ছবিটা টুকরো টুকরো হয়ে গেছে। মনে হচ্ছে আমার কলিজার টুকরা টুকরা হয়ে গেছে। নিচ থেকে কণার ছবিটা তুলে বুকে জড়িয়ে নিলাম। বুকটা মনে হচ্ছে কষ্টের সাগর হয়ে গেছে। চোখ দিয়ে অবিরাম বিষাদ সিন্ধুর জল গড়িয়ে পড়ছে। বোনের ছবিটা বুকে নিয়ে বিছানায় বসতেই শরীরটা কেমন যেন কেঁপে ওঠে। তাই বিছানায় গাটা এলিয়ে দিতেই কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে যাই তা আর মনে নাই। ভাইয়া, ভাইয়া তুমি কাঁদছো কেন? তুমি জানো না তুমি কাঁদলে আমারও যে খুব কষ্ট হয়। আর কেঁদো না প্লিজ। হঠাৎ চিরচেনা সে ভাইয়া ডাক শুনে দরজার দিকে তাকাতেই দেখি দরজা খোলা। কিন্তু এ কি? দরজায় ধবধবে সাদা একখানা শাড়ি পরে দাঁড়িয়ে আছে কণা, আর বলছে ভাইয়া তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমারও খুব কষ্ট হয়। কণাকে সাদা শাড়িতে কেমন যেন লাগছে, তাই জিজ্ঞেস করলাম, কণা তুই না সাদা শাড়ি পছন্দ করিস না, তবে কেন এই শাড়ি পরেছিস? তোর জন্য তো বৈশাখেও নীল শাড়ি কিনে দিলাম। কণার কী সব বলছিস? হঠাৎ কণার গলার দিকে তাকাতেই দেখি গলায় দড়ির দাগ। কণা বলে চিৎকার দিতেই ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই আর বুঝতে বাকি থাকে না এটা আমার দুঃস্বপ্ন ছিল। এখনও কণার ভেঙে যাওয়া ছবিটা বুকে। দরজার দিকে তাকিয়ে দেখি দরজা লাগানো। ভয়ও হচ্ছে, আবার খুব কষ্ট হচ্ছে। মনে মনে ভাবলাম আমি আমার বোন হত্যার প্রতিশোধ ঠিকই নিব, আর আমার বোনের 40 দিন হওয়ার আগেই। কথা ডায়েরির পরের পাতা উল্টানোর আগেই ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোনটা ধরতেই ওই পাশ থেকে ঋত্য বলছে, ভাবি তুমি কোথায়? ভাইয়া নাকি বাঁচবে না, প্লিজ তুমি শেষবারের জন্য হলেও ভাইয়াকে দেখে যাও। এদিকে ঋত্যের কাছে এমন কথা শুনে কথার মনে হচ্ছে তার হৃৎপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। রাজ না বাঁচলে যে কথা বাঁচবে না, ডায়েরিটা আলমারিতে যে জায়গায় ছিল সেখানে রেখে হসপিটালে রওনা দেয়।
হসপিটালে আসার পর দেখে সবাই কান্না করছে। কথা সবার সামনে ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেলে। সবাই কথার দিকে চেয়ে আছে। কথা দৌড়ে রাজের পায়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। আমাকে কেন এত ভালোবাসলে? এত ভালোবাসার পর কেন ছেড়ে যাচ্ছ আমায়? তুমি চলে গেলে কে আমাকে ভালোবাসবে? এদিকে নার্স এসে কথাকে কান্না করতে না করে এতে করে পেশেন্টের ক্ষতি হবে। কথা রাজের মুখের দিকে তাকাতেই বুকটা হু হু করে কেঁদে ওঠে। আজ কথার জন্যই তার স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মনে হচ্ছে নিজেকে শেষ করে দেয়, কিন্তু রাজের স্বপ্ন রাইজার জন্য বেঁচে থাকতে হবে। কি সুন্দর মায়াবী মুখখানা কোনো অশুভ ছায়া গ্রাস করে ফেলছে। চোখ থেকে জল বের হয়ে গাল বেয়ে পড়ছে। রাজের কপালে একটা চুমু এঁকে দিলাম। মনে মনে বলছি, রাজ কি আমায় ক্ষমা করবে? আমি যে স্ত্রী হয়ে স্বামীকে মরার জন্য ঘুমের ওষুধ খাইয়েছি, আল্লাহ আমায় ক্ষমা করবে না। নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ অভাগে মনে হচ্ছে যে এতটা ভালোবাসার পরেও নিজের স্বামীকে খুন করার জন্য এমন ইতিহাসের জঘন্যতম কাজ করছি। নিজের কাছে নিজেই আজ বড্ড অপরাধী। চোখ থেকে মনে হচ্ছে রক্ত বের হবে। কলিজাটা ফেটে যাচ্ছে রাজের ওইভাবে নিশ্চুপ হয়ে থাকা দেখে। এদিকে বাবা আমাকে কাঁদতে দেখে বাসায় নিয়ে এসে পড়ে। এদিকে এশার নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার দরবারে দুখানা হাত তুলে বলতে লাগলাম, হে পরওয়ারদিগার, কখনো তোমার কাছে হাত তুলিনি, কিন্তু আজ তোমার এই অভাগী বান্দি তোমার কাছে দুটি হাত তুলেছে। হে রহিম রহমান, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও। আমার স্বামীর বুকে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আমি যে বড্ড অপরাধী গুনাহগার, তবুও তোমার দরবারে হাত তুলেছি। তুমি ছাড়া আর যে কেউ নেই আমার। তুমি যে মহান দয়ার সাগর, তুমি রাজা ধীরাজ, তুমি হায়াত মৌতের মালিক। তুমি না বলেছ, যখন কোনো সন্তান কান্না করে দেয় তখন মা সন্তানের কান্না শুনে দৌড়ে আসে? আর তুমি তো আমাদেরকে দুনিয়ার মায়ের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসো। যখন তোমার কোনো বান্দা রহিম রহমান বলে কান্না করে দেয়, তুমি তোমার রহমতের সাগরে, তখন তোমার রহমতের সাগরে টান লাগে। আমি তোমার রহিম রহমান রহমতের দিকে চেয়ে রয়েছি মাবুদ। আমার স্বামীকে তুমি ভালো করে দাও, সুস্থ করে দাও, নেক হায়াত দান করো, আমিন। নামাজ শেষ করে জায়নামাজটা তুলে রেখে রুম থেকে বের হতেই দেখি তোবা পুতুলকে বলছে, কেঁদো না সোনা, তোমার বাবা তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে আসবে, তাই আর কেঁদো না, কাঁদলে বাবাই রাগ করবে। আমার সোনামণি ঘুমায়। ইদানিং তোমার পাগলামি বেড়ে গিয়েছে। কাল নাকি তোবাকে সাইকোলজিস্ট দেখাতে নিয়ে যাবে। পরদিন তোবাকে ডাক্তার দেখানে নিয়ে যাওয়ার পর হঠাৎ মনে পড়ল তোবার কার সাথে সম্পর্ক ছিল, যার সাথে অবৈধ সম্পর্ক করার জন্য অ্যাবর্শন করতে হয় তোবার। কে সে যে তোবাকে মানসিক আঘাত দেয়? কার সাথে তোবার সম্পর্ক ছিল? এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে তোবার রুমে খুঁজলে নিশ্চয়ই কোনো তথ্য পাওয়া যাবে। যে ভাবা সেই কাজ। অনেক খোঁজাখুঁজির পর কিছু না ভেবে হতাশ হয়ে যায় কথা। অনেকক্ষণ পর কথা ড্রেসিং টেবিলের লকার খুলে দেখে যে একটা লক ডায়েরি। কথা ডায়েরির লক খুলতে না পেয়ে তালাটা ভেঙে ফেলে। ডায়েরিটি নীল কালিতে লেখা। ডায়েরির প্রথম পাতাটি উল্টাতেই কথা শক খায়। ডায়েরির প্রথম পাতায় বড় করে লেখা, আমার অনুভূতির ক্যানভাসে তোমার নাম শুধু। কথা পরের পাতা উল্টাতেই দেখে নীল কালিতে লেখা, ছেলেটাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলি। নীল শার্টে ঠিক রাজপুত্রের মতো লাগছে, আমার হৃদয়ের রাজপুত্র। পরের পাতা উল্টাতেই কথা একটা শক খায়, দেখে যে একটা কবিতা লেখা। কবিতাটা রাজের লেখা। তাহলে কি রাজ তোবার সাথে? কথা কিছু ভাবতে পারছে না। সেই কবিতা যা রাজের ফেসবুক আইডিতে পায়। কথা পড়তে লাগলো কবিতাটি। আমার হৃদয়ে রং তুলি দিয়ে এঁকেছি তোমার ছবি। কথা বিশ্বাসে আবারও আঁচ লাগলো। তাহলে রাজ এজন্যই সুইসাইড করলো? প্রথমে তোমাকে সে নষ্ট করেছিল, আর এই জন্যই তোমার রাজকে পাওয়ার জন্য এত কিছু করেছে। কথা রাজকে অনেকটা ভালোবেসে ফেলেছে। তার প্রতি রাজের ভালোবাসা দেখে কিন্তু এসব পড়ে কথা নিজের উপর ঘৃণা হচ্ছে। কথা চোখটা মুছে আবারও ডায়েরিটা পড়তে লাগলো। সেদিন তোমার লেখা কবিতা পড়ে তোমার প্রেমে পড়ে যাই। তোমাকে নিয়ে দেখতে থাকি আমার হাজারো স্বপ্ন। প্রতি রাত তোমার অজান্তে লুকিয়ে তোলা তোমার ছবিটা ফোনের ওয়েল পেপারে সেভ করে রেখে চুমু খেতাম। হারিয়ে যেতাম আমার কল্পনার রাজকুমারের মাঝে। স্কুল শেষে প্রতিদিন তোমাকে এক নজর দেখার জন্য লেট করে বাড়ি আসতাম। আর মা বলতো, পাশের বাড়ির জান্নাত, তাড়াতাড়ি বাড়ি ফিরে, তোর ফিরতে এত লেট হয় কেন? আমি কিছু বলতাম না,
কারণ তোমাকে এক নজর দেখতে পেলেই আমার সব কষ্ট দূর হয়ে যেত। জানো, আমার স্বপ্নের রাজকুমার তোমাকে নীল শার্টে অনেক সুন্দর দেখাতো। সত্যি বলতে তোমাকে প্রথম যেদিন কলেজের পাশে নীল শার্ট গায়ে দিয়ে ভার্সিটির পাশে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি, সেই দিনই তোমার প্রেমে পড়ে যাই। পরে জানতে পেরেছি তোমার পছন্দের কালার নীল, তাই অনেক সময় নীল ড্রেস পরো। কথা এ পর্যন্ত পড়ে আর পড়তে পারছে না। মনে মনে ভাবছে রাজেরও তো নীল কালার পছন্দ। ডায়েরিতে রাজের লেখা কবিতাটিও তোবা লিখে রেখেছে। তোবা তো রাজকে অনেক ভালোবাসতো, তা তোবার লেখা ডায়েরির প্রতিটি অক্ষর সাক্ষী দিচ্ছে। রাজ তো আমাকে ভালোবাসতো, তাহলে তোবার সাথে কেন এমন করলো? সত্যি যদি রাজ তোবার সাথে সরল মন নিয়ে খেলে থাকে, তাহলে আমি কার ভালোবাসা নিয়ে বাঁচবো? সজীব আর রাজের মাঝে তাহলে ফারাকটা কোথায়? ডায়েরিটার উপর চোখের পানি পড়ার শব্দ হচ্ছে টপ টপ করে। ঝাপসা চোখটা বাম হাতে মুছে আবারও পড়তে লাগলো ডায়েরিটা। তারপর একদিন আমার স্বপ্নের রাজকুমার তোমাকে রাস্তায় একা বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখি। রাস্তাতে কেউ ছিল না। ভয়ে ভয়ে তোমাকে দাঁড়াতে বলি। তুমি বলেছিলে, কিছু বলবেন? বিশ্বাস করো, সেদিন আমি বোবা হয়ে গেছিলাম। আমার সব ভাষা হারিয়ে গেছিল সেদিন। তুমি আবার বলবে? কি হলো, দাঁড়াতে বললেন, দাঁড়ালাম। এখন কিছু না বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছেন কেন? আমি তোমাকে কিছু বলবো। আচ্ছা বলেন, কি বলবেন? আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলতেই গলাটা কেমন ধরে এলো, সারা শরীর দিয়ে গরম ঝাঁজ বের হচ্ছিল। কথাটা বলে যখনই দৌড় দিতে যাবো, ঠিক তখনই তুমি আমার হাতটা ধরে ফেলো। আমার সারা শরীর কেঁপে ওঠে। তোমার ছোঁয়াতে আছো, ভুলতে পারি না সেই প্রথম ছোঁয়া। তারপর তুমি বলেছিলে, এ পাগলি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। কথাটা বলে জড়িয়ে ধরো আমাকে। আমার সারা শরীরে তখন বিদ্যুৎ বয়ে যাচ্ছিল। তারপর রাস্তার মাঝে আকাশ ডাক দিয়ে বৃষ্টি নামে। তুমি আমাকে শক্ত করে জড়িয়ে রেখেছিলে। আকাশ থেকে ভয়ঙ্কর শব্দ করে বর্জ্য পড়ছিল। আমি ভয়ে তোমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরেছিলাম। তারপর বৃষ্টিকে সাক্ষী রেখে আমার ঠোঁটের সাথে তোমার উষ্ণ ঠোঁটটা মিলিয়ে দিয়েছিলে। কেমন যে লেগেছিল আমার, তা তোমাকে বলে বোঝাতে পারবো না। জানো, এরপর প্রায় প্রতিদিনই তোমার সাথে দেখা হতো। জানো, আজও তোমার ছবিটা ডায়েরির ভাঁজে রেখেছি, আমার স্বপ্নের রাজকুমার। কথা এ পর্যন্ত পড়ে ডায়েরির পরের পাতা উল্টাতে কথার দুনিয়া যেন উল্টা পাল্টা হয়ে যেতে লাগলো। কি দেখছে এসব? কোনোদিন কল্পনাও করতে পারেনি তোমার জীবনটাই নষ্ট করবে। কত বিশ্বাস করেছিল মা বাবা, কথা নিজেও বিশ্বাস করেছিল। কথা চোখে যেন অন্ধকার দেখছে। কেন এমন করলো? একটা মানুষ এতটা মুখোশধারী হয় কেমনে? পৃথিবীতে এত খারাপ মানুষও হয় নাকি? বিশ্বাস করা খুব কষ্ট হচ্ছে। কারণ ছবিটা যে অন্য কারো নয়, ছবিটা হচ্ছে কালপ্রিট সজীবের। সজীবকে মনে হচ্ছে কবর থেকে তুলে নিজে খুন করি। না, তাকে 1000 বার খুন করলেও তার অপরাধের বিন্দুমাত্র শাস্তি হবে না যে অপরাধ করেছে। আমার নিষ্পাপ ফুলের মতো বোনটার কোমল জীবনটা নষ্ট করেছে। বোনটা পাগল প্রায় হয়ে গিয়েছে। রাজের বোন কণাকে নষ্ট করে আত্মহত্যা করতে বাধ্য করেছে। আমার ভালোবাসার সাথে প্রতারণা করেছে। সরল মনে বিশ্বাস করেছিলাম কালপ্রিটটাকে। ওর জন্যই রাজের ফুলের মতো পবিত্র ভালোবাসাকে বুঝতে পারিনি। অবহেলা করেছে আমার স্বামীকে। যে মানুষটা শত কষ্ট বুকে নিয়ে একটু ভালোবাসা চেয়েছিল, তাকে ঘৃণা ছাড়া কিচ্ছু দিতে পারিনি। আমি সত্যি অনেক অপরাধী। কেমনে কষ্ট দিলাম আমি? সারা পৃথিবীর ভালোবাসাকে অপমান করেছি রাজের ভালোবাসাকে অপমান করে। কারণ যে মানুষটা বন্ধুর মুখে হাসির জন্য নিজের ভালোবাসাকে কুরবানি দিতে পারে, তার ভালোবাসা কতটা পবিত্র। যে মানুষটা ভালোবাসার মানুষ অন্তঃসত্ত্বা হওয়ার পরেও তার ভালোবাসার মানুষকে বাঁচাতে বিয়ে করে স্ত্রীর অধিকার দেয়, নিজের বোনের খুনির সন্তানকে নিজের পরিচয় দেয়, কতটা ভালোবাসলে এতটা ত্যাগ করতে পারে একটা মানুষ? আর আমি এতই অভাগী, আমার স্বামীকে খুন করার জন্য দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিই। আল্লাহ, আমাকে ক্ষমা করো। আমি নিজের জীবনের বিনিময়ে আমার স্বামীর জীবন ভিক্ষা দাও। আল্লাহ, স্বামী স্ত্রী ভালোবাসা পবিত্র, তুমি বলেছ। তুমি কবুল করে নাও আমাদেরকে। চোখ জোড়া আজ কোনো বাধা মানছে না। অঝোরও আষাঢ় শ্রাবণ ঝরছে। নিজেকে কিভাবে সান্ত্বনা দিবে সে? চোখ দিয়ে মনে হয় রক্ত বের হবে, এতটা কষ্ট কেন হচ্ছে? চোখ মুছে ঝাপসা চোখে ছবিটা সরিয়ে আবার ডায়েরিটা পড়তে লাগলো কথা।